কাশ্মীর পৃথিবীর সব থেকে সেনার মোতায়েন থাকা জায়গাগুলোর মধ্যে একটি, যেখানে কিনা 5 লক্ষেরও বেশি সেনা মোতায়েন আছে এখনো পর্যন্ত, যার মধ্যে 3 লক্ষ আর্মি, 70,000 রাষ্ট্রীয় রাইফেল সহ 1,30,000 সেন্ট্রাল পুলিশ নিয়োজিত আছে। এর মধ্যে আসলেই কি হামলা করা সম্ভব, নাকি মোদির সবই চাল ছিল? আসুন আমরা জেনে নেই বিস্তারিত। 22 এপ্রিল 2025 কাশ্মীরের বাইসারান ভ্যালি, আমরা যাকে মিনি সুইজারল্যান্ড হিসেবেও চিনি। ঠিক বেলা 3টার সময় 4 থেকে 5 জন মাস্ক পরা টেররিস্ট হঠাৎ সেখানে আসে। তাদের হাতে প্রত্যেকেরই ছিল AK-47 ও M4, যারা পুরুষ পর্যটকদের নাম ও ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে হত্যা করে এবং তাদেরকে বলা হয় কালিমা পাঠ করার জন্য, কিন্তু যারা কালিমা পাঠ করতে পারেনি, যারা অমুসলিম, তাদেরকে হত্যা করে। একজন হিন্দু পর্যটক কালিমা পাঠ করে প্রাণে বাঁচে, কিন্তু একজন খ্রিস্টান পর্যটক তা না করতে পারায় তাকেও গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে একজন মুসলিমও ছিলেন, যার নাম সাইদ আদিল হুসাইন শাহ, যে কিনা ওইখানে ঘোড়া চালানোর কাজ করত। সাইদ আদিল হুসাইন শাহ মুসলিম হওয়া সত্ত্বেও তাকে গুলি করে হত্যা করা হয়, কারণ অন্যদের বাঁচানোর জন্য তিনি টেররিস্টদের উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন। বিভিন্ন সূত্রে জানা গেছে বেশিরভাগ হত্যায় ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হয়েছে। আবার কিছু সূত্রে এটাও জানা গেছে যে যাদের হত্যা করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই ইন্ডিয়ান গভর্নমেন্টের বিভিন্ন ইন্টেলিজেন্সের সাথে জড়িত ছিল। হামলা হওয়ার পরে লোকাল গাইড যারা ছিলেন তারা সবাই যে যার মতো সবাইকে সাহায্য করে। मतलब बच्चे रो रहे थे, कुछ औरत रो रहे थे, वो बोलते हमको बचाए। हमने ये जहाँ पे हमला हुआ था मतलब वहाँ अंदर जो ग्राउंड है, ग्राउंड के जो गेट है, गेट के पास हुआ था, वहाँ बोल रहे थे भैया हमको बचा। हमने बोला उनको आपको टेंशन लेने की ज़रूरत है, हम लोकल है, हम आए मतलब आपके हेल्प के लिए आए हैं, आप पानी वानी पियो। पानी वानी पिलाया। जैसे हमने वो उनको ज़ख्मी को देखा तो कहीं को घोड़े पर बिठा के पहलगाम की तरफ रवाना किया। वहाँ पे बहुत सारे घोड़े, हम ही नहीं थे, बहुत सारे घोड़े वाले थे वहाँ पे, बहुत सारे मतलब जो घोड़े जिनका सवारी वहाँ पे था, और भी फिर पुलिस आर्मी वार्मी आया। बस फिर সেখানকার একজন মহিলা পর্যটক জানান হামলাকারীরা তাকে জীবিত রাখে এবং তাকে বলে তোমার মোদিকে গিয়ে বলো এখানে কি ঘটেছে। তাহলে আপনারাই বলুন, এটা কি শুধু ধর্মের কারণেই হত্যা, নাকি মোদি সরকার ও তার কর্মকাণ্ডও এর সাথে জড়িয়ে আসে? আসুন জেনে নেই আসল রহস্য। পাকিস্তানের একটি টেররিস্ট গ্রুপ লস্কর-ই-তয়বা, যার একটি অঙ্গ সংগঠন দ্য রেসিস্ট ফ্রন্ট, যাকে আমরা সংক্ষেপ TRF বলে থাকি, আর এই TRF-ই হামলার দায় স্বীকার করেছে এবং তারা কারণ হিসেবে দেখিয়েছে 2019 সালে প্রায় 85,000-এরও বেশি ভারতীয় নাগরিক কাশ্মীরে এসে বসবাস করছে এবং জমি কেনাবেচা এবং অন্য বাণিজ্য করছে। মোদি সরকার কাশ্মীরকে ভারতের অন্য রাজ্যের মতোই হিন্দু স্থাপন করে সেটাকে তার নিজের দখলে নিতে চাচ্ছে, যেটা কিনা কাশ্মীরের মানুষ, কিছু গোষ্ঠী কখনোই চায় না। কিন্তু মোদি কিভাবে এটাকে বাস্তবায়ন করে চলুন দেখে আসি। সাল 1947, জম্মু এবং কাশ্মীর এটি রাজপ্রথাগত একটি রাজ্য ছিল, যাকে ইংরেজিতে প্রিন্সলি স্টেটও বলা হয়। কাশ্মীরের মহারাজা হরি সিং প্রথমে স্বাধীন থাকতে চেয়েছিল, কিন্তু পাকিস্তান থেকে উপজাতীয় ট্রাইবাল ইনভেডার্স কাশ্মীরে হামলা করে তিনি ভারতের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন, কারণ হামলা যখন হচ্ছেই তাকে তো বাঁচতে হলে অবশ্যই ভারতের সাথে যুক্ত হতে হবে, এবং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন স্বাক্ষর করে। এই বিশেষ পরিস্থিতির কারণে কাশ্মীরে স্বাভাবিক ভারতের অন্যান্য রাজ্যের মতো একীভূত না করে বিশেষ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যার জন্য আর্টিকেল 370 তৈরি হয়। আর এই আর্টিকেল 370 এর বৈশিষ্ট্য হলো জম্মু ও কাশ্মীরের নিজস্ব সংবিধান থাকবে, যেটা শুধু কাশ্মীরের স্থানীয় সরকার নিয়ন্ত্রণ করে। ইন্ডিয়ান পার্লামেন্টের সরকারের হস্তক্ষেপ এখানে থাকবে না। ভারতের সংসদ শুধুমাত্র 3টা বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে, যার মধ্যে 1 প্রতিরক্ষা, 2 পররাষ্ট্র, 3 যোগাযোগ। এর বাইরে কোনো জোর জবরদস্তি চলবে না। অন্য কোনো আইন চালু করতে গেলে রাজ্য সরকারের অনুমতি নিতে হতো। ইন্ডিয়ান সরকারের কোনো আইন কানুন জোরপূর্বক সেখানে চলবে না। জম্মু ও কাশ্মীরের নাগরিকরা ভারতের অন্যান্য রাজ্যের নাগরিকের মতো সম্পত্তি কেনাবেচা করতে পারবে না সেখানে, অর্থাৎ কাশ্মীরের সম্পত্তি কাশ্মীরের নাগরিকরা নিয়ন্ত্রণ করবে, অন্যদের দখলদারি এখানে চলবে না। কিন্তু প্রতিরক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ
এই তিনটা আইন কানুন ছাড়া যদি অন্য কোনো কিছু কাশ্মীরে করতে হয় তাহলে প্রেসিডেন্সিয়াল অর্ডার কাশ্মীরের সরকারের মাধ্যমে পাশ করার পরেই কিছু করা সম্ভব। তাছাড়া কাশ্মীরে অন্য কিছু করা সম্ভব নয়। এই একটা মাত্র উপায় ছাড়া কাশ্মীরে ইন্ডিয়ান কোনো নিয়ম চালু করা সম্ভব না। কিন্তু মোদি চাই পুরো ভারতের মতো কাশ্মীরও হয়ে উঠুক তার রাজত্ব, হিন্দুদের রাজত্ব। আর এই রাজত্ব করতে হলে অবশ্যই আর্টিকেল 370-কে যে কোনোভাবে শেষ করতে হবে, তা না হলে মোদি সরকার কাশ্মীরের রাজত্ব করতে পারবে না। আর এই আর্টিকেল 370-কে শেষ করতে হলে তিনটা জিনিসের প্রয়োজন: এক, জম্মু এবং কাশ্মীর সরকারের অনুমতি; দুই, জম্মু এবং কাশ্মীর সরকারের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এর অনুমতি; এবং তৃতীয় নম্বর হচ্ছে প্রেসিডেন্সিয়াল অ্যাপ্রুভাল। এই তিনটা অনুমতি ছাড়া আর্টিকেল 370 কখনোই ভাঙা সম্ভব না। মোদি সরকার জম্মু এবং কাশ্মীর সরকারের অনুমতি এবং প্রেসিডেন্সিয়াল অর্ডার নিতে পারলেও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এর অনুমতি নেওয়া সম্ভব না। কারণ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এমন একটা জিনিস যেটা গঠন করে দেওয়ার পরে সেটাকে ডিসলভ অর্থাৎ ভেঙে ফেলা হয়। যখন কোনো কিছু ভেঙেই ফেলা হয় তখন সেটার অনুমতিও নেওয়া সম্ভব না এবং তিনটা শর্ত পূরণ করে আর্টিকেল 370-কে ভাঙাও সম্ভব না। আর এই আর্টিকেল 370-কে ভাঙা সম্ভব না বলে কাশ্মীরের কিছু নেতারা কনফিডেন্টের সাথে বলে 370 को तो निकाल ही नहीं सकते, मैं चैलेंज कर रहा हूँ। अब मोदी साहब क्या कर लेंगे? वो कभी भी अगर वो 10 दफा भी हिंदुस्तान के प्राइम मिनिस्टर बनेंगे वो 370 को नहीं छोड़। কিন্তু ভাঙা হয়েছে। আর এমন একটা প্ল্যানিংয়ের মধ্যে মোদি সরকার তাকে ভেঙেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। 1984 সালে মোদি সরকারের পার্টি বিজেপি অনেক পপুলার হয়ে মাঠে নামে। তারা সবসময় আর্টিকেল 370 এর বিপক্ষে ছিল। তারা ঘোষণা দেয় যদি তারা সরকার জিতে যায় তাহলে আর্টিকেল 370 ভেঙে ফেলবে। মোদি সরকার 1992 সালে এটাকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। এছাড়াও বিজেপির বিভিন্ন নেতারাও প্রচার চালিয়ে বেড়ায় যে এক দেশে ভিন্ন ভিন্ন বিধান চলবে না। কিন্তু বিজেপি কাশ্মীরে ভোটে খুব একটা সুবিধা করতে পারছিল না। কিন্তু 2014 সালে ঠিকই কাশ্মীরে বিজেপি অনেক ভোট পায় এবং সেখানে সুবিধা আনতে পারে। বিজেপি 25 সিট জিতেছিল, তার এগেনিস্ট পার্টি পিডিপি 28 সিট পেয়েছিল। 3টি মাত্র সিট ছিল পিছিয়ে। তখন মোদি সরকার ভেবেছিল যে পিডিপি ছাড়া জম্মু অ্যান্ড কাশ্মীরে সরকার বানানো সম্ভব না। তাই তারা পিডিপি এর সাথে কথা বলে পিডিপি এর সমর্থন নেয় এবং পিডিপি এর সাথে জম্মু অ্যান্ড কাশ্মীরের সরকার গঠন করে। আর এই দিন 1 মার্চ 2015-কেই ধরা হয় আর্টিকেল 370 ধ্বংসের শুরু, যেখানে পিডিপি এর মুফতি মোহাম্মদ সাইদকে সিএম বানানো হয় এবং বিজেপি এর নির্মল কুমার সিংকে ডেপুটি সিএম বানানো হয়। একইভাবে তারা 1 থেকে 2 বছর সরকার চালায়। বিজেপি শুধুমাত্র কাশ্মীরে এন্ট্রি করার জন্যই পিডিপি এর সাথে হাত মিলিয়েছিল। হঠাৎ বিজেপি 19 জুন 2018-তে পিডিপি এর সাথে সম্পর্ক ভেঙে দেয় আর খেলা শুরু হয় এখান থেকে। বিজেপি আর পিডিপি ছিল জোটগত সরকার। যখন জোট ভেঙে গেল তখন জম্মু অ্যান্ড কাশ্মীরে কোনো সরকার থাকলো না। জম্মু অ্যান্ড কাশ্মীরের নিয়ম অনুযায়ী জম্মু অ্যান্ড কাশ্মীরে যখন কোনো সরকার থাকবে না তখন সেখানে 6 মাস ডাইরেক্ট প্রেসিডেন্সিয়াল অর্ডার না হয়ে কাশ্মীরের যিনি গভর্নর থাকবেন তিনিই কাশ্মীরকে শাসন করবেন। পরবর্তীতে মোদি সরকার 23 আগস্ট 2018-তে বিজেপি এর নেতা সতিয়াপাল মালিককে জম্মু অ্যান্ড কাশ্মীরের গভর্নর বানিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরে পাঠানো হয়। প্রেসিডেন্সিয়াল রুল চালু হতে 6 মাস বাকি। আর এর মধ্যে মোদি সরকার তার দলীয় নেতা অমিত শাহ এমনকি প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ সহ আর্টিকেল 370 শেষ করার জন্য ফাইনাল বৈঠক করে, সমস্ত কাগজপত্র রেডি করে এবং 5 আগস্ট 2019 সালে অমিত শাহ সংসদে আর্টিকেল 370 বাতিলের প্রস্তাব পাশ করায়। এরপর থেকে স্বাধীন কাশ্মীরে আর্টিকেল 370 শেষ হয় এবং ইন্ডিয়ার গভর্নমেন্টের সকল আইন কানুন তাদের উপর প্রয়োগ করা হয়। কাশ্মীর মর্যাদা হারায়। এভাবে আস্তে আস্তে কাশ্মীরও একদিন হয়তো গাজায় পরিণত হবে। আর এই কারণেই পুলওয়ামা অ্যাটাক, পেহেলগাম অ্যাটাক এসবের মতো ভয়ঙ্কর অ্যাটাক কাশ্মীরে সংগঠিত হচ্ছে। আজ এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।